সঠিকভাবে দায়িত্ব পালন না করার কারণটাই হচ্ছে এই দুর্ঘটনার কারণ। ছোট ভাইয়ের সাথে দেখা করতে যাব নোয়াখালীতে, ওই যার পথে এই অ্যাক্সিডেন্ট। আর কেন এই ঘটনাটি ঘটেছে সেজন্য আমি তদন্ত কমিটি গঠন করে দেবো আমাদের প্রশাসনের পক্ষ থেকে। কুমিল্লায় বাসে 12 জনের প্রাণহানির কারণ 2 গেটম্যানের অনুপস্থিতি। স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম ঢাকা রেল যোগাযোগ। ফেনী হবিগঞ্জে সড়কে আরও 7 জনের মৃত্যু। আজও রাজধানী ছাড়ছেন অনেকে। বাস টার্মিনালে বেশ ভিড়ের কারণে ভোগান্তি। বগি অনেকটা ফাঁকা নিয়েই ছেড়ে গেছে ট্রেন। সকাল থেকে বিনোদন কেন্দ্রে ভিড়। বাচ্চাদেরকে বিভিন্ন প্রাণীর সাথে পরিচয় করানো, দেশের একটা জাতীয় উদ্যানে আসা, বিভিন্ন প্রাণীর সম্বন্ধে আইডিয়া দেব, কোনটা কোন প্রাণী তার নাম শিখাবো। ঈদের ছুটি উপভোগে পর্যটন স্পটগুলোতে মানুষের ভিড়। পাহাড় সাগরে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। এরকম পরিবেশ কখনোই পাইনি, আনন্দময় একটা পরিবেশ। ঈদের মৌসুমে আগে থেকে ভাবা ছিল যে অনেক মানুষ থাকবে, ঠিকই অনেক মানুষ দেখছি। বিধাননগর আদালতে হাজির করা হলো ওসমান হাদি হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ফয়সাল ও আলমগীরকে। কলকাতায় 14 দিনের পুলিশি হেফাজতে ছিলেন তারা। আগের মতো একমুখী হবে না বাংলাদেশ ভারত সম্পর্ক, বলছেন বিশ্লেষকরা। শীর্ষ নেতাদের সফরে পরিস্থিতি স্বাভাবিক ও অমীমাংসিত বিষয় সমাধানের আশা। অতীতে যেরকম ভিসা বন্ধ করে দেওয়া বা এই ধরনের বিষয়গুলি দুই দেশের মধ্যে ঘটেছে, সেই ধরনের বিষয়গুলি যাতে পুনরাবৃত্তি না ঘটে। বাংলাদেশ যেই দেশের কাছ থেকে যেটা পাবে সেইভাবে তারা এগোবে। তার মধ্যে ইউএসএও থাকবে, চীনও থাকবে, ইন্ডিয়াও থাকবে। নাতানজ পরমাণু কেন্দ্রে অভিযানের কড়া জবাব দিল ইরান। দিন দিন বিধ্বংসী হয়ে উঠছে তেহরানের ব্যালিস্টিক মিসাইল। ব্যর্থতা বাড়ছে তেল আবিবের এয়ার ডিফেন্সের। শেকড়ের প্রতি টান থেকে ঐতিহাসিক ও প্রসিদ্ধ স্থান সহ 64 জেলার মাটি সংগ্রহ করেছেন শহীদুল ইসলাম। আছে লোকজ ইতিহাস তুলে ধরার পরিকল্পনা। জন্মস্থানের মাটিটাও আমার এখানে সংগ্রহীত আছে। এই যেমন চট্টগ্রামের লাল মাটি। ঈদ মোবারক সবাইকে। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। 2 গেটম্যানের চরম দায়িত্বে অবহেলায় কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে প্রাণ ঝরেছে নারী শিশু সহ 12 জনের। আহত 10 জন চিকিৎসা নিয়েছেন হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানান বাসটিকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 2টি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন ও রেলওয়ে বিভাগ। দায়িত্বে অবহেলার দায়ে 2 গেটম্যানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাত 2:45 বিকট শব্দে ঘুম ভাঙে ঈদে ঘরমুখো ট্রেন যাত্রীদের। কিছু বুঝে ওঠার আগেই চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মামুন স্পেশাল নামের যাত্রীবাহী বাসটিকে অন্তত 1 কিলোমিটার দূরে নিয়ে গিয়ে থামে ঢাকা মেল ট্রেন। এই ঘটনায় বাসে থাকা যাত্রীদের মধ্যে 12 জনের মৃত্যু হয়। আহত হয় অন্তত 10 জন। 2 নারী ও 3 শিশু সহ 12 জনের প্রাণহানির ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন হারানো পরিবারগুলোর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। দেখে যে ট্রেনে নিয়ে আসছে অনেক দূর, প্রায় 1 কিলোর মতো। তখন চেঞ্জ ফিরে আসলে তখন দেখে যে সামনের পাশে একবারে সে দুবড়ে মুচড়ে একাকার হয়ে গেছে। এর আগেও এই রেল ক্রসিংয়ে ঘটেছে একাধিক দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকলেও তা নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর সেই অবহেলার খেসারতি দিতে হলো নিরীহ যাত্রীদের। যখন ওই গাড়িতে আপনার শব্দ হলো, ওখানে সব মানুষ শুধু আল্লাহ আল্লাহ করতেছে। ওই মোড়ে আপনার ওই যে লাইনম্যান যে রেলের ইয়েটা ফালাবে, ঠিক আছে, ওটা আপনি ফালাই নাই, উনি ঘুমাইতেছিল হয়তো বা, পুরোটা দায়ী হয়েছে উনি। আমরা ট্রেনেতে রানি ট্রেনে ফালাই নামছি, নামার পরে দেখলাম বাসটার সামনে
দুর্ঘটনার পরপরই 999-এ ফোন পেয়ে দ্রুত উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। রোগীগুলো আসা শুরু করে অ্যারাউন্ড 4টা নাগাদ। তো তখন অন স্পট আমরা যে রোগীগুলো দেখতে পাই এর মধ্যে প্রায় টোটাল 12 জন আমরা নিহত পাই। অন স্পটেই আমাদের স্পট মানে ডেথ আছে ব্রড ডেথ আছে 12 জন। বাসটা হলো মামুন পরিবহন, এটা সাফাইনবাবগঞ্জ নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছে, এই আমাদের বিশ্ব রোডের মেইন রোডের মুখোমুখি, এবং ট্রেনটা হলো ঢাকা মেল কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকামুখী। ঠিক আছে, যেভাবে রাস্তা ফ্লাশ ক্রসিং হয়েছে আমার যতটুকু ধারণা খুব দ্রুত কি ট্রেনটা যাচ্ছে। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে ও জেলা প্রশাসন। তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রেলওয়ে যিনি কর্মকর্তা রয়েছেন আমাদের ঊর্ধ্বতন মিনিস্ট্রিতে, তাদেরকে জানানো হয়েছে, তারা সেখান থেকে এটি খোঁজ খবর নেওয়ার জন্য তাদের তদন্ত কমিটি গঠন করেছে। 2 জন গার্ডের অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে, তাদেরকে বরখাস্ত করা হয়েছে। আমরা যেখানে রেল ক্রসিং আছে সেখানে আমরা আন্ডারপাস অথবা ওভারপাস করার একটা চিন্তাভাবনা আছে। আরেকটা হচ্ছে যে অটোমেটিক আমরা যে ব্যারিয়ারগুলি রয়েছে সেগুলিকে অটোমেটিক সিস্টেম করা যায়। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ রেল ক্রসিংগুলোতে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও দাবি জানান তারা। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। ফেনীতে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 5 জন। ভোররাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় চট্টগ্রাম অভিমুখী একটি লেন মেরামত কাজ চলছিল। এ সময় এই রাস্তা দিয়ে একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হওয়ার সময় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এই ঘটনায় বাস অ্যাম্বুলেন্স চালকের কথা কাটাকাটি শুরু হলে সড়কে যানবাহনের জটলা তৈরি হয়। একই সময়ে বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ঢুকে গেলে এক মোটরসাইকেল আরোহী, দোয়েল পরিবহনের সুপারভাইজার ও বাসের এক যাত্রী নিহত হন। আহত হন 5 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে পালিয়েছে চালক ও হেলপার। এদিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া থেকে সড়ক দুর্ঘটনায় নিহত 4 জনের মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানায় সকালে ঢাকা সিলেট মহাসড়কের ঢাকামুখী লেনে একটি ডিআই পিকআপ সড়কের পাশের খালে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে 999-এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় হাইওয়ে পুলিশ। উদ্ধারের পর পিকআপটির ডান দিকের কিছু অংশ দোমড়ানো মোচড়ানো অবস্থায় পাওয়া যায়। এছাড়া কেবিনের ভিতর থেকে এক কিশোর সহ 4 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ডিআইপিটিতে গৃহস্থালির মালামাল ভর্তি ছিল। ধারণা করা হচ্ছে অন্য কোনো গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পিকআপটি। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া বান্দরবানের পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত 30 জন যাত্রী আহত হয়েছেন। ঈদযাত্রার খবর জানাবো। ঈদের ছুটিতে আজও ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। যারা নানা কাজে ঈদের আগে বাড়ি যেতে পারেননি, তারা প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটছেন। ঈদের দ্বিতীয় দিনে তাই সড়ক পথে রয়েছে যাত্রীর চাপ। ঈদের আগে যানজটের সংখ্যায় যারা বাড়ি যাননি তারাই এই সময়টাকে বেছে নিয়েছেন। স্টপেজগুলো ছাড়াও বাড়ির পথ ধরতে বিভিন্ন সড়কের মোড় থেকে বাসে উঠছেন যাত্রীরা। এবার 7 দিন ছুটি হয় যাত্রাপথে তেমন ভোগান্তি পোহাতে হয়নি ঘরমুখো মানুষকে। যারা ঈদে ছুটি পাননি কিংবা ঝক্কি ঝামেলা এড়াতে চেয়েছেন তাদের অনেকেই এখন যাচ্ছেন গ্রামের বাড়ি। তবে বাস টার্মিনালে ভিড় বেশি থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। বাসের পাশাপাশি ট্রেনেও ঢাকা ছাড়ছেন কেউ কেউ। আবার জরুরি কাজ থাকায় ছুটি শেষ হওয়ার আগেই অনেকে ফিরছেন রাজধানীতে। এখন আনফর্চুনেটলি ট্রেনের টিকিটটা পাইনি, তো ভাবলাম যে বাস মোটামুটি অ্যাভেলেবল থাকবে, এজন্য তাও সকালবেলা আসা ট্রাই করেছি যেন আগে পৌঁছাতে পারি। তাও দেখতেছি ভালো, ভাবছিলাম ভিড় কম হবে, বাচ্চা নিয়ে যাব, এখন দেখি তো আরো কষ্ট বেশি হচ্ছে। না, আমাদের আসলে অফিসের কাজ ছিল, অফিস শেষ করে আজকে থেকে ছুটি পেলাম, যে কারণে আজকে থেকে যাওয়ার। আর ঈদের আগে অনেক ভিড় ভাট্টা থাকে, তো ঈদের পরে যাওয়ার চেষ্টা করলাম, সেখানেও দেখলাম একই অবস্থা।
দর্শক, এ পর্যায়ে একটু মহাখালী বাস টার্মিনালে যেতে চাই। সেখানে আছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, এখনো টার্মিনালে ঢাকা ছাড়তে যাওয়া মানুষের সমাগম রয়েছে কিনা, কি বলছেন তারা? কারণ একেবারেই ঈদের যাত্রার শুরুর দিকে যে অবস্থাটি হয়, অর্থাৎ ঈদ যাত্রা যখন শুরু হয় তখন যে পরিস্থিতিটা থাকে, মানুষ যেতে থাকেন ঘরমুখো, মানুষের ঝড় নামে বাস ট্রেন এবং লঞ্চ টার্মিনালগুলোতে, ঠিক মনে হচ্ছে সেরকম একটি অবস্থা। আমরা সকাল থেকে দেখেছি ট্রেন এবং বাস টার্মিনালগুলোতে উচ্চ পড়া ভিড় হয়েছে মানুষের, যাত্রীদের, এবং তারা যাচ্ছে প্রিয়জনের সঙ্গে ঈদের যে আনন্দ সেটি ভাগাভাগি করে নিতে। যারা মূলত তাদের পারিবারিক ব্যস্ততার কারণে বা নানা কাজের কারণে যেতে পারেননি, অথবা এই ধরনের ঝুঁকি ঝামেলা পোহায়ে তারা যেতে ইচ্ছুক নন, তারা মূলত এখন যাচ্ছেন, ঈদে বাড়ি যাচ্ছেন পরিবার পরিজনকে নিয়ে। তারা আসছেন বাস টার্মিনালগুলোতে। একটি মজার বিষয় হচ্ছে তারা আসলে কোনো ধরনের ঝামেলা পোহাতে হচ্ছে না, একবার নির্বিঘ্নে বাসগুলো রয়েছে এবং চাহিদা মাত্র তাদের যে বাস, সেই চাহিদা মতো সেই বাসগুলো তারা পেয়ে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে তারা রওনা করছেন। মহাখালী বাস টার্মিনালে মূলত দুটি বিভাগের 8টি জেলার যে বাসগুলো রয়েছে, ময়মনসিংহ এবং সিলেটের, সেখানে বাসগুলো যান। কারো কোনো অভিযোগ নেই বা বাড়তি ভাড়ার কোনো অভিযোগ নেই, পাশাপাশি বাস না পাওয়া বা পেয়েও উঠতে না পারার সে ধরনের কোনো আক্ষেপ নেই। সবাই স্বাচ্ছন্দ্যে ঈদ করতে, সবাই স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারছেন। অনেক ধন্যবাদ রিয়াজ আপনাকে। ঈদের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের ঢল চিড়িয়াখানায়। নানা বয়সী মানুষ পরিবার পরিজন নিয়ে জড়ো হচ্ছেন সকাল থেকেই। এখন বিনোদন পিয়াসী হাজারো মানুষের ভিড় চিড়িয়াখানায়। বানর, হাতি, ভাল্লুক, জলহস্তিদের কাণ্ড কারখানা দেখে আনন্দে আত্মহারা সবাই। লম্বা ছুটি, তাই পরিবার পরিজন নিয়ে স্বস্তির এই ঘোরাঘুরি। সিংহের খাঁচার সামনেও সব বয়সী মানুষের ভিড়। শিশুদের উচ্ছ্বাস তো আছেই, বড়রাও যেন ফিরে গেছেন শৈশবে। দর্শনার্থীদের নিরাপত্তায় চিড়িয়াখানায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দিনে প্রায় 1.5 লাখ দর্শনার্থী ঘুরে বেড়াবেন চিড়িয়াখানায়, এমন প্রত্যাশা কর্তৃপক্ষের। ঈদের পরে দীর্ঘ একটা ছুটি আর বাচ্চাদেরকে বিভিন্ন প্রাণীর সাথে পরিচয় করানো, দেশের একটা জাতীয় উদ্যানে আসা, এটা একটা অন্যরকম অনুভূতি, সেজন্যই আসা। চিড়িয়াখানায় আগে আসছিলাম হচ্ছে আরও ছোটোবেলার দিকে, মানে যখন বয়স ছিল 6-7 এরকম আর কি। তখন এর মতো আরও উন্নত হয়েছে, আগে থেকে অনেকটাই উন্নত হয়েছে। এখন রোডগুলো একদম ঠিক মতো করা, মানে হাঁটা যাবে, বিভিন্ন প্রাণী, মানে খুবই ভালো হয়েছে আর কি। আসছি নাতিরে বিভিন্ন প্রাণীর সম্বন্ধে আইডিয়া দেবো, কোনটা কোন প্রাণী, তার নাম শিখাবো, তার বর্ণনা দেখাবো। ঈদের পরে পরিবার নিয়ে আসার জন্য চিড়িয়াখানা খুবই ভালো মনে হচ্ছে, কারণ হচ্ছে আগে থেকে অনেক পরিষ্কার হয়েছে, সুন্দর হচ্ছে পরিবেশটা। দর্শক, ঈদ বিনোদনের খবর একটু জেনে নেব আমার সহকর্মীদের কাছ থেকে। মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় আছেন আরিফুর রহমান সবুজ। শুরুতে তার কাছে যাব। সবুজ, চিড়িয়াখানায় জড়ো হওয়া মানুষের আনন্দ উচ্ছ্বাস কেমন দেখছেন, জানাবেন। মূলত এই চিড়িয়াখানায় এসে ঈদের যে আনন্দ, সেই আনন্দের পরিপূর্ণতা পেয়েছে এরকমটি যারা এখানে আসছেন তাদের চেহারা দেখে, তাদের ছবি দেখেই আসলে বোঝা যায়। এত বেশি উচ্ছ্বাসিত এবং এত মানুষের ভিড় চিড়িয়াখানায় গতকালকে যেমন হয়নি, গতকালকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছিল যে লাখেরও বেশি মানুষ হয়েছে, আজকে তার চেয়েও বেশি মানুষ। সকাল থেকেই মানুষজন আসছেন, কারো কোনো ক্লান্তি নেই। পরিবার পরিজন নিয়ে যেমন আসছেন, বন্ধু বান্ধব নিয়েও আসছেন, আড্ডা দিচ্ছেন এবং শিশুদের যে আনন্দ উচ্ছ্বাস সেটি দেখার মতো। প্রত্যেকটি খাঁচার সামনে যাচ্ছেন, প্রাণীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, চিৎকার করছেন, এই রকম চিত্রই আসলে দেখা গেছে। এবং মানুষের ভিড় কিন্তু বাড়ছেই, সময় যত গড়াচ্ছে এই ভিড়টি বিকাল হতে হতে আরও বাড়বে, চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেটি বলছেন। এবং তারা বলছেন যে এই এত মানুষের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার জন্য তারা নানা ধরনের উদ্যোগ নিয়েছেন, কিন্তু তারপরেও মানুষজন যেহেতু এত বেশি মানুষ একসঙ্গে, সেই কারণে তারা বলছেন যে আরও কিছু ভালো ব্যবস্থাপনা করার দরকার ছিল। পর্যাপ্ত টয়লেটের অভাব রয়েছে, সেই জায়গাগুলো আসলে নিশ্চিত করা হয়নি। সব মিলিয়ে সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এবার একটু শাহাবুদ্দিন পার্কে যাব। সেখানে আছেন আলামিন হক অহন। অহন, কেমন দেখছেন এই মুহূর্তে নগরবাসীর ঈদ উদযাপন, কি বলছেন তারা? খুব একটা সুযোগযুক্ত হয়নি, শুধু এই নগরবাসী ঈদ উদযাপন করছেন। শাহাবুদ্দিন পার্ক অন্যতম একটি জায়গা, খোলা আকাশ দেখা যায়, সেই দৃশ্য যদি আমি দেখাই, পরিবার পরিজন নিয়ে এসেছেন, শিশুরা এসেছেন তাদের বাবা মার সাথে,
হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন। বিশেষ করে আমি সকাল থেকে আরো অনেক বিনোদন স্পটে গিয়েছি, সেখানকার যে এখানে একটু অন্যরকম আলাদা এই অর্থে মানুষজনের ভিড় অনেকটাই কম, যে কারণে যে শিশুরা এখানে এসেছেন খোলা আকাশের নিচে দৌড়ে বেড়াচ্ছেন। এখানে শিশুদের জন্য খেলার একটি জায়গা আছে, সেখানেও তারা খেলে বেড়াচ্ছিলেন, আমি দেখছিলাম। তারা নিজেদের ছবি তুলে স্মৃতিগুলো বন্দি করে রাখতে চাচ্ছেন। নিশ্চয়ই ভবিষ্যতে এই শিশুকে দেখাবেন ঈদের দিন তাদের কেমন কেটেছিল। এবং রাজধানীতে খুব বেশি বিনোদন কেন্দ্র নেই, আর যেগুলো আছে সেগুলোর একেবারে জরাজীর্ণ অবস্থা, যে কারণে এইসব পরিবার দিন শেষে খোলা আকাশের নিচে একটু সুযোগ পেয়ে এসে যতটুকু সুখ নেওয়া যায় ততটুকুই চেষ্টা করছেন। আর ঈদের আনন্দ তো একটু অন্যরকমই, সেটি গ্রহণ করার চেষ্টা নগরবাসীর। শাওন, অনেক ধন্যবাদ অহন আপনাকে। ঈদের ছুটিতে দেশের পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ভিড় বেড়েছে। পর্যটন নগরী কক্সবাজারে সাগরের নীল জলরাশির হাতছানিতে পরিবার পরিজন নিয়ে ছুটছেন অনেকেই, মেতেছেন সমুদ্র স্নানে। আজ এবং আগামীকাল ভ্রমণ পিপাসুদের ভিড় আরও বাড়বে বলে আশা পর্যটক সংশ্লিষ্টদের। এদিকে সবুজ প্রকৃতির সাথে পাহাড়ের সান্নিধ্য পেতে অনেকে যাচ্ছেন 3 পার্বত্য জেলায়। বিশেষ করে রাঙামাটিতে পর্যটকদের ভিড় বেশি। খাগড়াছড়ি ও বান্দরবনের পর্যটন স্পটগুলোতেও ভ্রমণ পিপাসুদের সমাগম রয়েছে। এছাড়া সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জেও বেড়েছে পর্যটকদের আনাগোনা। ঈদের দ্বিতীয় দিনে বিভিন্ন জেলা শহরের বিনোদন কেন্দ্রগুলোতেও ভিড় দেখা গেছে। ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া প্রধান 2 অভিযুক্তকে বিধাননগর আদালতে হাজির করা হয়েছে। রোববার আলমগীর হোসেন এবং ফয়সাল করিমকে আদালতে হাজির করে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। 14 দিন পুলিশি হেফাজতের পর তাদের আদালতে হাজির করা হয়। বাংলাদেশ থেকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে নিয়ে আসেন তারা 2 জনকে। ফিলিপ সাংমা নামে এক মধ্যস্থতাকারী তাদের ভারতে পৌঁছে দেন। বনগাঁ সীমান্ত থেকে চলতি মাসে ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করা হয়। 14 দিন পুলিশি হেফাজতের পর গতকাল শনিবার আদালতে তোলা হয় সাংমাকে। তুমি কি ক্রস করিয়েছিলে ফিলিপ? ফিলিপ তুমি কি ক্রস করিয়েছিলে? যদি একটু বলো। ফিলিপ তুমি কি ছিলে? তুমি বলো। ফিলিপ তুমি কি ছিলে? তুমি সেটা একবার বলো। দর্শক, এই বিষয়ে আরও জেনে নিতে চাই আমাদের কলকাতা প্রতিনিধি সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় এখন আছেন সঙ্গে। সুকান্ত, ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত 2 প্রধান সন্দেহভাজনকে তো আদালতে তোলা হয়েছে, নতুন কোনো সিদ্ধান্ত কি জানিয়েছেন আদালত? দেখুন, 14 দিনের জেলা হেফাজতের কিন্তু নির্দেশ দিয়েছেন বিচারক, এবং এই যে ফয়সাল করিম 2 জনকে এবং আলমগীর হোসেন এই 2 জনকে যে গ্রেপ্তার করা হয়েছিল সেটা কিন্তু 14 দিনের তারপরে নিজেদের হেফাজতে নেয় টাস্কফোর্স, এবং আজকে তাদেরকে এই 14 দিনের যে পুলিশ হেফাজত অর্থাৎ টাস্কফোর্সের আন্ডারে ছিল তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারপর এই 14 দিনের পুলিশ হেফাজত শেষ করার পর আজকে আবার সেই বিধাননগর আদালতে তোলা হয়, এবং বিধাননগর আদালতে তোলা বিচারক তাদেরকে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেন। গতকালই এই যে 2 জন অর্থাৎ ফয়সাল করিম এবং আলমগীর হোসেন এই 2 জনকে যে ফিলিপ সাংমা এই ভারতে এনেছিলেন বাংলাদেশ থেকে মেঘালয় সীমান্ত দিয়ে, এবং শুধু মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ নয়, ভারতের বিভিন্ন জায়গায় নিয়ে কিন্তু তারা এই 2 জনকে নিয়ে ঘোরে। তারপরেই কিন্তু এসটিএফ এর নজরে আসে, এবং সর্বশেষ এসটিএফ যেটা আমাদের জানিয়েছে যে বনগাঁ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় গত 8 তারিখে 8ই মার্চ। তারপর থেকে তারা হেফাজতে ছিল, এবং গতকালও ফিলিপকে যখন আদালতে তোলা হয় বিধাননগর মহকুমা আদালত, ফিলিপকে কিন্তু 14 দিনের জেল হেফাজত হয়। অর্থাৎ ফিলিপকে যেমন আগামী 2 তারিখ অর্থাৎ 2রা এপ্রিল তোলা হবে আদালতে আবার, তেমনি আলমগীর হোসেন এবং ফয়সাল করিম এদেরকেও কিন্তু 5 তারিখে কিন্তু আবার এই আদালতে তোলা হবে। তার মানে এদের 2 জনকে 5 তারিখে আরো একবার আদালতে তোলা হবে। ধন্যবাদ সুকান্ত আপনাকে।
দর্শক, যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম, ঈদের ছুটিতে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে অনেকেই ছুটেছেন পর্যটন নগরী কক্সবাজারে এবং মেতেছেন সমুদ্র স্নানে। আমরা এই বিষয়ে একটু জেনে নিতে চাই। কক্সবাজারে আছেন আমাদের সহকর্মী এহসান আল কুতুবি, যাচ্ছি তার কাছে। এহসান, ঈদের শুভেচ্ছা আপনাকে। সৈকতে পর্যটকের ভিড় কেমন দেখছেন আজকে? জানতে চাই হোটেল মোটেলে বুকিং কেমন আছে? শাওন, আপনাকেও শুভেচ্ছা। কক্সবাজারে প্রথমবার এসে যে অনুভূতি সৃষ্টি হয় সেই অনুভূতির কথা জানলাম আজকে অনেকের কাছ থেকে। অর্থাৎ আজকে কক্সবাজারের যে বিশাল বিশাল ঢেউ, লাখো মানুষের যে সমাগম, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলার যে দৃশ্য, সেটি অনেককেই মুগ্ধ করেছে। অর্থাৎ যারা এসেছেন তাদেরকে, এবং নিয়মিত যারা আসে, নতুন যারা এসেছেন তাদের কাছ থেকেও আমরা যে অনুভূতি জানতে চেয়েছিলাম, তারা এই কথাগুলো আমাদের বলেছেন। এবং কক্সবাজারের আপনি যে বললেন কি পরিমাণ মানুষ, সেটি কিন্তু গণনা করা যাবে না, তবে লাখো পর্যটক সেটি বলতে হবে। এবং হোটেল মোটেলের যে রুমের কথা, সেটা সকাল থেকে বলছিলাম, অনেক অর্থাৎ যে 4 শতাধিক রুম হোটেল রয়েছে, 4 শতাধিক হোটেল, অনেক হোটেল কিন্তু একবারে পরিপূর্ণ, কোনো জায়গা নেই, রুম নেই, এই অবস্থার মধ্যে আছে। আর হচ্ছে সৈকতে একটু নিরাপত্তার যে ব্যবস্থা, সেটি কিন্তু জোরদার হয়েছে, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা হিসেবে এখানে আমরা দেখছি সকাল থেকে টুরিস্ট পুলিশ, বিচকর্মী এবং হচ্ছে কক্সবাজারের যে সি সেফ লাইন সদস্যরা রয়েছেন, তারা নিশ্চিত নিরাপত্তা যে দায়িত্ব সেটি পালন করছেন। এবং সৈকতের যে সৌন্দর্য, সেটি পর্যন্ত যারা এসেছেন সবাই কিন্তু মুগ্ধ হচ্ছে। হেসান, অনেক ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ভারত সম্পর্ক আর আগের মতো একমুখী হবে না বলে মনে করছেন দুদেশের বিশ্লেষকরা। তাদের মূল্যায়ন 5 আগস্ট 2024 পরবর্তী ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন থেকে পরিষ্কার বার্তা পেয়েছেন নীতি নির্ধারকরা। তাই পারস্পরিক সম্মান, আস্থা আর সমতার উপর ভর করেই আগামীতে এই সম্পর্ক এগোবে বলে ধারণা তাদের। এমনকি দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের বিষয়টি একদিকে রেখেও ব্যবসা বাণিজ্য কূটনীতি এগোবে বলে ধারণা তাদের। বলছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে শীর্ষ নেতাদের সফরে নতুন গতি পাবে এই সম্পর্ক। মাহফুজ মিশুর রিপোর্ট। 5 আগস্ট 2024 শিক্ষার্থী জনতার অভ্যুত্থানে দেশ ছাড়েন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে দিল্লিতেই তার অবস্থান। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হন সাবেক প্রধানমন্ত্রী। With only one sentence, that is sentence of death. তার আগে ও পরে একাধিকবার শেখ হাসিনাকে ফেরত চাইলেও চিঠির জবাবই দেয়নি দিল্লি। প্রশ্ন হলো, নির্বাচিত সরকারের সময় ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক করতে শেখ হাসিনার ভারতে অবস্থান কোনো বাধা হবে কিনা। এখন পার্লামেন্টে জামাতে ইসলামী আছেন, এনসিপি আছেন, ফলে সেই হিসেবে এই বিষয়টা আলোচনার মধ্যে বরাবরই থাকবে। এটাকে বাইপাস করে যে ট্রেড, ইনভেস্টমেন্ট বা অন্যান্য যে বিষয়াদিগুলি আছে সেইগুলিকে সুরাহা করা। এক্সট্রাডিশন নিয়ে ধরে যদি দু দেশ আটকে যায়, আমার মনে হয় দু লিডার আটকাবে না, কারণ তারা অনেক বোঝেন, এটার উপরে ফোকাস করে এটার ধরে আটকে রাখবেন না। এটা ডক্টর ইউনূসের সময় অনেক চেষ্টা করেও ঢাকা দিল্লি ওয়ার্কিং রিলেশন স্থাপন করা যায়নি। নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে, সে সময় দিল্লির এমন বার্তা এখন অনেকটাই বাস্তবতা। বাংলাদেশ ফার্স্ট, সেইখানে আপনার এটা কিন্তু খুব সভরেন্টি ড্রিভেন, ন্যাশনাল ইন্টারেস্ট ড্রিভেন, ন্যাশনাল সিকিউরিটি ড্রিভেন। অতীতে যেরকম ভিসা বন্ধ করে দেওয়া বা এই ধরনের বিষয়গুলি দুই দেশের মধ্যে ঘটেছে, সেই ধরনের বিষয়গুলি যাতে পুনরাবৃত্তি না ঘটে। সুতরাং বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টি যেরকম একটা কনসেনসাস থাকা উচিত, এবং ভারতের দিক থেকেও আসলে বাংলাদেশকে কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির দিক থেকে না দেখে সাধারণ মানুষের দিক থেকে দেখাটা তাদের জন্য মঙ্গল। এন্ড বাংলাদেশ যেই দেশের কাছ থেকে যেটা পাবে সেইভাবে তারা এগোবে। তার মধ্যে ইউএসএও থাকবে, চীনও থাকবে, ইন্ডিয়াও থাকবে। আর বারবার আমরা এটাও শুনেছি তারেক রহমানের কাছ থেকে বা অলসো অপোজিশনের মেম্বারদের কাছ থেকে, দ্যাট ইন্ডিয়া তাদের কাছে একটা ইম্পর্টেন্ট নেবার। সেই জায়গাটা ওরা কখনোই মানে হালকা করে ধরেনি। অভিযোগ, ঢাকা দিল্লি বন্ধুত্বের চেয়ে একটা সময় পর্যন্ত ভারতের আধিপত্য বা দাদাগিরি বেশি সক্রিয় ছিল। গত 1.5 বছরের বাস্তবতায় সেটি আর কাজ করবে না বলেও ধারণা বিশ্লেষকদের। আগে একটা পারসেপশন ছিল না যে ইন্ডিয়া অনেক কিছু পেয়ে যাচ্ছে বাংলাদেশের কাছে, বাংলাদেশ কিছু পাচ্ছে না, সেই ব্যাপারটা এখন আর হবে না।
এখন যেটা হবে, বাংলাদেশ যেই স্টেপগুলো নেবেন আমাদের সাথে বাইল্যাটারালি, সেইগুলোতে বাংলাদেশের কোথায় তারা কিভাবে সেখান থেকে উপকারিতা পাচ্ছে সেটা দেখবে। তো ভারতও যেটা করবে, যে যেটাখানে ভারতের সুবিধে সুযোগ হচ্ছে সেই জায়গাটা করবে। এখনকার এই বাইল্যাটারালটা যেটা শুরু হবে সেটা কিন্তু অনেক স্টেবল হবে, সাস্টেনেবল হবে। ভবিষ্যতের দিকে যদি আমি তাকাই, দুই দেশের রিলেশনশিপটা স্থিতিশীল থাকবে। বাংলাদেশের সরকার কিন্তু পাবলিক সাপোর্টেড সরকার, এবং এই যে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে পার্লামেন্টে আসা মানে হলো সাধারণ মানুষ কিন্তু নিশ্চিতভাবে হিসাব নিকাশ করবে যে বাংলাদেশ কতটুকু পাচ্ছে কি পাচ্ছে না, সেটা শুধুমাত্র ভারত কেন্দ্রিক না। প্রত্যাশা গঙ্গা চুক্তি নবায়ন, তিস্তা সমস্যার সমাধান ও সীমান্তে মানুষ হত্যার মতো ঝুলে থাকা ইস্যু সমাধানে এবার আন্তরিক হবেন দুপক্ষই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। এখনো প্রতিনিয়ত প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি সরকারের বিরুদ্ধে মিথ্যাচার আর বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। জানান, অন্যায় সমালোচনা করলেও কেউ রাষ্ট্রীয় হয়রানির শিকার হয়নি। রিজভী বলেন, ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস নেই, বরং ফ্যাসিবাদ থেকে উত্তরণের ইতিহাস বিএনপির। জানান, একদিনে সামাজিক অন্যায় দূরীভূত করা সম্ভব নয়, তবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা, কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, শ্রদ্ধা নিবেদন সহ বিএনপির 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন রিজভী আহমেদ। যে নতুন গণতন্ত্রের পথ চলা, সেই পথ চলাকে আরও দ্রুত করার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। কিন্তু অবান্তর কথা বলে, মিথ্যা কলঙ্ক আরোপ করে, মিথ্যাচার করে জনমনে বিভ্রান্ত তৈরি করলে এতে কোনো লাভ হয় না। আমরা গত নির্বাচনেও সেটা দেখেছি। যুদ্ধ শুরুর পর ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। ঈদের দিন রাতভর দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে চলে আইআরজিসির ক্ষেপণাস্ত্রের তাণ্ডব। গুড়িয়ে যায় বহু আবাসিক স্থাপনা, হতাহত শতাধিক, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ বাহিনী। কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত হানার দৃশ্য এটি। মুহূর্তেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পুরো এলাকা। নাতানজ পরমাণু কেন্দ্রে হামলার জবাবে ইসরায়েল জুড়ে শনিবার ভয়াবহ অভিযান চালায় ইরান। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনা, যেখানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র অবস্থিত। 1 ঘণ্টায় 2 দফায় আইআরজিসির ক্ষেপণাস্ত্র আঘাত হানে অঞ্চলটিতে। হামলায় আহত অর্ধশতাধিক মানুষ। আমি বাসিন্দাদের শক্তি ও ভরসা যোগাতে এসেছি। তারা যতই আমাদের ক্ষতি করার চেষ্টা করুক না কেন, ইসরায়েলের নাগরিকরা অনেক দৃঢ়। এটা একটা যুদ্ধ, বিজয় অর্জনের জন্য আমাদের হামলা চালিয়ে যেতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন, ক্ষয়ক্ষতি গুরুতর। মিসাইলটি জনবহুল ও ঘনবসতিপূর্ণ এলাকায় পড়েছে। একাধিক অ্যাপার্টমেন্ট সহ অন্তত 3টি ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দক্ষিণাঞ্চলের আরেক শহর আরাদেও হয়েছে মুহুর্মুহু হামলা। একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে। ড্রোন ফুটেজে ধরা পড়ে ভয়াবহ সেই দৃশ্য। এছাড়াও ইলাদ, বীরশেবা ও কিরিয়াত গাত শহরের বিভিন্ন সামরিক স্থাপনায় টার্গেট করে হামলা চালায় আইআরজিসি। এসব হামলায় 200-রও বেশি মানুষ নিহতের দাবি করেছে তেহরান। এর আগে ঈদের দিন ইরানের গুরুত্বপূর্ণ নাতানজ পরমাণু কেন্দ্রে হামলা চালায় মার্কিন ইসরায়েলি যৌথ বাহিনী। এতে কোনো ধরনের তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ হয়নি বলে নিশ্চিত করেছে ইরান। রাজধানী তেহরানেও হামলা চালিয়েছে যৌথ বাহিনী। শহরটির পূর্ব ও পশ্চিম অংশ জুড়েও চলে অভিযান। এছাড়াও হামলার শিকার হয়েছে কারাজ ও ইস্পাহান। অনিক রহমান, যমুনা নিউজ। তবে কি ইরানের কৌশলের কাছে ধরাশয়ী হতে শুরু করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র? ক্রমে আরও বিধ্বংসী হয়ে উঠছে তেহরানের পাল্টা জবাব। সাম্প্রতিক হামলাগুলোতে বিশাল এলাকা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে ইসরায়েল। ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রতিহতেও ব্যর্থ হচ্ছে তেল আবিবের প্রতিরক্ষা ব্যবস্থা। উপসাগরীয় দেশগুলোতেও এখন নিয়মিত নিখুঁত হামলার খবর পাওয়া যাচ্ছে। বলা হচ্ছে, এমন পরিস্থিতি চলতে থাকলে সামনে আরও বিধ্বংসী হয়ে উঠবে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রথম দিকে সস্তা ড্রোন আর স্বল্প পরিমাণে মিসাইল হামলা চালিয়েছে ইরান, যার প্রায় সবগুলোই ভূপাতিত করেছে শত্রুপক্ষ। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল কম।
যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই পাল্টাচ্ছে ফ্রন্টলাইন পরিস্থিতি। ইরানের একের পর এক মিসাইল সাইট গুড়িয়ে দিয়ে দেশটির সামরিক সক্ষমতা কমানোর দাবি করছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। অথচ সময়ের সাথে সাথে তেহরানের হামলা হয়ে উঠছে আরও বিধ্বংসী। প্রথম দিকে ব্যবহার না করলেও এখন হজ, কাশেম, খাইবার শেখানের মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে IRGC। ফলে দিনকে দিন ইরানের হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলছে। শনিবারও ইসরায়েলের কয়েকটি শহরে ইরানের মিসাইলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলায় নিজেদের আকাশ প্রতিরক্ষায় ব্যর্থতার দায়ও স্বীকার করেছে দেশটি। তেল আবিবের কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ক্লাস্টার বোমা হামলায়ও ব্যাপক সফলতা পাচ্ছে তেহরান। তোমাদের পরাজিত করার কৌশল আমরা শিখেছি, আর তা হলো প্রতিরোধ। ক্ষমতার ভারসাম্যের যে পরিবর্তন বেশ কিছুদিন ধরেই চলছিল, তা এখন মৃত্যুর সাইরেনের রূপে তোমাদের কানে পৌঁছাচ্ছে। এই যুদ্ধ ততদিনই চলবে যতদিন এই ভূমির বিরুদ্ধে আগ্রাসন চলবে। এরই মধ্যে ইসরায়েলের ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে এমন সংবাদ উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। বলা হচ্ছে যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে সামনে আরও ব্যাপক আকারে ক্ষয়ক্ষতির শিকার হতে পারে ইসরায়েল। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন স্থাপনাতেও আগের চেয়ে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান, আর তাই সামনে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতিও বাড়তে পারে বলে মত বিশ্লেষকদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দেশের 64 জেলার মাটি সংগ্রহ করে ব্যতিক্রমী এক সংগ্রহ করে তুলেছেন সংগ্রাহক শহীদুল ইসলাম। ঐতিহাসিক ও প্রসিদ্ধ স্থান থেকে সংগ্রহ করা এই মাটিগুলো এখন অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দু। নিজের শেকড়ের প্রতি টান থেকেই এমন উদ্যোগ বলে জানান তিনি। দেশের 64 জেলা শহীদুল ইসলাম ঘুরে বেড়িয়েছেন অদ্ভুত খেয়ালে। প্রতিটি জেলার মাটি সংগ্রহের পর নিজের কাছে সংরক্ষণ করেছেন আলাদা আলাদা পাত্রে। যেটা বেগম রোকেয়ার জন্মস্থান, সেই জন্মস্থানের মাটিটাও আমার এখানে সংগ্রহীত আছে। এই যেমন চট্টগ্রামের লাল মাটি, আমি চেষ্টা করছি একটু ঐতিহাসিক জায়গার মাটিটা সংগ্রহ করার, কিন্তু সেটা এখন পর্যন্ত আমার এই মাটি সংগ্রহটা একেবারে কমপ্লিট হয়নি। যেমন 60 গম্বুজ, খানজাহান আলী, এখানের মাটিটা পাইনি, কিন্তু বাগেরহাটের মাটি পেয়েছি ঠিকই, কিন্তু এরকম ঐতিহাসিক জায়গার মাটিগুলো আমি আস্তে আস্তে সংগ্রহ করার চেষ্টা করতেছি। একবার ভারত ভ্রমণে গিয়ে দেখেন 1947 সালের দেশভাগের সময় যারা ওপার বাংলায় চলে গেছেন তাদের অনেকেই নিজের ভিটে মাটির মাটি স্মৃতিচিহ্ন হিসাবে সংগ্রহ করে রেখেছেন। সেখান থেকেই অনুপ্রাণিত হন শহীদুল ইসলাম। ব্যক্তিগত গবেষণার কাজে গিয়েছিলাম, একটা বাসায় যাওয়ার পরে সে আমাকে বের করে দেখালো যে এইটা দেখো তোমার বানেরি পাড়ার মাটি, আমার পূর্বপুরুষরা নিয়ে আসছে। যখন আসছে মানে ওই জায়গা থেকেই, যেহেতু আমি ঢাকায় থাকি, যে আমার বরিশালের মাটিটা আমার কাছে থাকুক, যেহেতু আমি সংগ্রাহক হিসাবে। এরপর দেখি আস্তে আস্তে 64 জেলার মাটি আমার কাছে সংগ্রহিত। প্রথম দিকে জেলাভিত্তিক মাটি সংগ্রহের বিষয়টি শুনে অনেকেই হাসি তামাশা করলেও দমে যাননি তিনি। ধীরে ধীরে তার ব্যতিক্রমী সংগ্রহ মানুষের প্রশংসা কুড়াতে শুরু করে। প্রথম দিকে আসলে তো মানুষ পাগলই বলতো, কিন্তু আবার কেউ কেউ ভালোও বলে। এই পাগলামির তো আসলে শেষ নেই। অনেকে একে বলেছেন পাগলামি, হাসি ঠাট্টাও কম হয়নি, কিন্তু এখন অনেকেই প্রশংসা করছেন, দেখাচ্ছে আগ্রহ। তার মতে নিজের ভিটেমাটি ছেড়ে যারা দূর দেশে থাকেন তাদের কাছে নিজ এলাকার মাটি দেখা আবেগের বিষয়। এই মাটিটা মনে করেন আমার বাড়ির জন্মস্থানের মাটি। এই মাটিটা যদি আমার সাথে থাকে তাহলে আমার কাজের ক্ষেত্রে চলার পথে মানে অনেক শক্তি বাড়িয়ে দেয়। আসলে মনে হয় যেন আমার মাতৃভূমি আমার সাথে। মাটির পাশাপাশি প্রতিটি জেলার লোকজ ইতিহাস তুলে ধরার পরিকল্পনা রয়েছে সংগ্রাহক শহীদুল ইসলামের। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। বর্তমান যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের হাতে নেই। যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে, এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সব কথা বলেন তিনি। জানান, এখন পর্যন্ত সরকার যুদ্ধের চাপ জনগণের উপর পড়তে দেয়নি, তবে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী। বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে অনেক দেশ জ্বালানি তেলের দাম বাড়ালেও বাংলাদেশে এখনও আগের দামই আছে। সুদানের একটি হাসপাতালে ভয়াবহ হামলায় 13 শিশু সহ কমপক্ষে 64 জন নিহত হয়েছে। শনিবার সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম। জানান, শুক্রবার রাতে দেশটির ইস্ট দারফুরের আল-দেন টিচিং হসপিটালে হয়েছে এই হামলা। নিহতদের মধ্যে 2 নার্স, 1 চিকিৎসক, বেশ কয়েকজন রোগী রয়েছে। আহত হয়েছে আরও 89 জন।
দর্শক, এই ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে। আরও একবার ঈদ মোবারক।